আজকে আমরা করব রিজনিং এর ক্লাস 2। এর আগে আমরা যে সিরিজ চ্যাপ্টারে দেখেছিলাম, যে একটা টাইপ 1-এ দেখেছিলাম কি ওখানে যে টাইপগুলো ছিল সেটা হচ্ছে তোমার নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে টাইপ ছিল। এখন থাকবে কি ব্যাপার, এখন থাকবে হচ্ছে অ্যালফাবেট সিরিজ আর অ্যালফা নিউমেরিক সিরিজ দিয়ে থাকবে। মানে এবিসিডি যেগুলো হয় আমাদের, ওই এবিসিডি দিয়ে কিছু প্রবলেম আমরা দেখব। ঠিক আছে, এবিসিডি কিরকম প্রবলেম হয় তোমাদের আমি দেখাচ্ছি। তার আগে একটু জিনিস বলে দিই আমি। এই যে আমাদের এবিসিডি গুলো যে নাম্বারিং আছে না, মানে নাম্বারিং বলতে 26টা যে লেটার আছে এ থেকে জেড পর্যন্ত, কোনটা কত নাম্বার পজিশন এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এ হচ্ছে সামনের দিক থেকে 1 নাম্বার, বি 2 নাম্বার, সি 3 নাম্বার, এইভাবে মুখস্থ রাখতে হবে। আর শেষের দিক থেকে এ 26 নাম্বার, বি 25 নাম্বার, এদিক থেকে জেড হয়ে যাবে 1 নাম্বার, মানে যদি উল্টো দিক থেকে কাউন্ট করি। এরপর তুমি বলবে স্যার এগুলো মুখস্থ রাখতে হবে। আমি বলবো তোমার যদি মুখস্থ থাকে ভালো, যদি নাও থাকে তাহলে আরো ভালো। মুখস্থ করার দরকার নেই, ফালতু মুখস্থ করে টাইম নষ্ট করব না। মুখস্থ করার পরে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, কারণ পরীক্ষার প্রেশারে সেই মনে রাখা একটা চাপের ব্যাপার হয়ে যায়। কিছু কিছু জিনিস মুখস্থ সহজেই রাখতে পারো, যেমন টি20 ক্রিকেট, এখান থেকে মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে G7, এগুলো কিছু কিছু জিনিস এভাবে তুমি জি তো এটা G7, দেখো 7টা এইভাবে লুকিয়ে রয়েছে, H8 এইভাবে মনে রাখতে পারো। বাট এগুলো দেখো মনে রাখার দরকার নেই, আমি বলেছি মানে দরকার নেই। ঠিক আছে, জাস্ট দেখে রাখ, এভাবে তোমরা করতে পারো। আমাদের যেটা হবে পরীক্ষার সময়, ভালো করে শোনো, এরপর আমি তোমাদের যেটা বলছি সেটা তোমাকে কেউ বলবে না, কারণ এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, মানে আমি নিজে এটা করে থাকি পরীক্ষার সময়ে। দেখো রিজনিং এ এই এবিসিডি লেটার দিয়ে তোমার কিন্তু সিরিজ থেকে প্রশ্ন আসবেই আসবে, এটা তুমি কনফার্ম ধরে রেখে দাও। তো আমি যেটা কি করি পার্সোনালি, আমি যেটা করি পরীক্ষার সময়ে, মানে পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাডমিটের পেছনে আমি এই ছকটা লিখে দিই। জানি এটা একটা মানে জিনিস, ডুপ্লিকেট জিনিস, বাট বাজে জিনিস, বাট তারপরেও আমাদের সুবিধার্থে, আমার সুবিধার্থে আমি লিখে নিই, কারণ মুখস্থ করার দরকার নেই। এই যে ছকটা এইভাবে যদি তুমি লিখে নাও, তাহলে একটা বেনিফিট রয়েছে কি, প্রথমত তোমাকে মুখস্থ করতে হবে না, 2 নাম্বার হচ্ছে এখান থেকে তুমি দেখে ডাইরেক্ট অনেক প্রবলেম সলভ করে দিতে পারবে। অনেক কোশ্চেন তুমি এই ছকটা থেকে দেখে দেখে পড়ে পড়ে সলভ করতে পারবে। কিরকম দেখো, হয়তো এরকম একটা সিরিজ দিয়েছে, এর পরে সি এর পরে ই, তারপরে দিয়েছে জি কে, তারপরে দিয়েছে আই কে, নিয়ে বলেছে যে তার পরের সংখ্যাটা কি হবে। ভালো করে বুঝবে ব্যাপারটা, এ দিয়েছে, সি দিয়েছে, ই দিয়েছে, মানে একটা করে সংখ্যা গ্যাপ দিয়ে দিচ্ছে। আমি তোমাদের রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা, কেন আমার লিখে নিলে সুবিধা হয়। আর নিয়ে বলেছে এই টার্মটা কত হবে। ঠিক আছে, এ দিয়েছে, সি দিয়েছে, ই দিয়েছে, জি আই, নিয়ে বলেছে এই সামটা কত হবে। এরপর তুমি যদি নাম্বারগুলোকে ধরে ধরে করো, যে এ হচ্ছে 1 নাম্বার, সি 3 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, জি 7, আই 9, তারপরটা হবে 2 করে বাড়ছে, তার মানে 11 হবে, অর্থাৎ কে হবে। এত তো করার দরকারই নেই, তুমি এখানে দেখো মেলাও, এর পরে সি হচ্ছে, সি এর পরে ই, যখনই তুমি এরকম করে প্যাটার্ন মানে লিখতে থাকবে তখনই বুঝতে পেরে যাবে যে একটা করে গ্যাপ হচ্ছে। এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, একটা করে গ্যাপ হচ্ছে, তো সঙ্গে সঙ্গে তুমি আয়ের পরে একটা গ্যাপ কে রয়েছে, কে উত্তর করে দেবে, বাকি কিছু ভাবার দরকারই নেই। আবার বিভিন্ন ভাবে দিতে পারে প্যাটার্নটা, ধরো প্রথমে একটা গ্যাপ দিল, তারপরে 2টো সংখ্যার গ্যাপ দিল, তারপরে 3টে সংখ্যার গ্যাপ দিল। তুমি এটা যখনই লিখবে না, এই ছকে যখনই ফেলাবে তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এই ছকটা তোমরা কি করবে, লিখে নেবে। যদি সুযোগ হয় পরীক্ষা শুরুর আগে লিখতে পারো, যদি সুযোগ হয়, যদি নাও সুযোগ হয় যখন তুমি রিজনিং করবে তখন তো লিখলে কোনো ক্ষতি নেই, তখন তুমি লিখে নেবে। হয়তো এটা লিখতে তোমার 30 সেকেন্ড যাবে।
30 সেকেন্ড যাবে, বাট অনেক টাইম কিন্তু তোমার বেঁচে যাবে, কারণ এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, তো কিভাবে লিখবে? প্রথমে এরকম দাগ টেনে দেবে, নিয়ে 1 2 3 4 5, এরপরে ABCD লিখতে শুরু করে দাও। ABCDE F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এখানে লিখতে পারো F মানে এখানে 6, তারপর 11, P হচ্ছে 16, U 21, 5 করে বাড়ছে আর কি, Z 26। এতে কি হবে, তোমার গুনতে সুবিধা হবে। 6 পরে G 7, H 8, 6 7 8 তুমি গুনে নিতে পারবে। বা কি করবে, এই যে ধরো তুমি আর এর মান বের করতে চাইছো, আর কত নাম্বারে আছে, এটা কত নাম্বার, 1 2 3 4, আচ্ছা তাহলে দেখো এনে হচ্ছে কত, 16, 16 পরে 17 18, আচ্ছা ভুল হলো কোথাও, না 16 17 18, হ্যাঁ আর হচ্ছে 18, এইভাবে তুমি লিখে দেবে। ঠিক আছে, টি হচ্ছে 20। জাস্ট আমি বলছি এইভাবে তুমি লিখে নেবে, তাহলে আর কোনো চাপ থাকবে না। দেখো অঙ্কগুলো যখন আমরা সলভ করবো তখন দেখাচ্ছি। এরপরে এটা যে প্যাটার্নগুলো কিরকম হয় তোমাদের আমি বলে রাখি কোশ্চেনে, এই রিজনিং এর এই কোশ্চেনগুলোতে কিরকম প্যাটার্ন হয়। এখানে কনসোনেন্ট বা ভাওয়েল, ভাওয়েল কটা আছে, এ ই আই ও ইউ, এই 5টাকে নিয়ে একটা ওরা সিরিজ করে, মানে এই লেটারগুলো দিয়ে দিয়ে সিরিজ করে। হয়তো এরকম সিরিজ করলো, বলে দিল যে অড টার্মটা খুঁজে বের করো। এখানে দেখো প্যাটার্নটা শুধুমাত্র কি ভাওয়েল, এখানে ধরো 4টা ভাওয়েল দিয়ে দিয়েছে, এ আই ও ইউ, 4টা ভাওয়েল দিয়ে দিয়েছে আর একটা এক্স দিয়ে দিয়েছে। এটা তুমি কোনো প্যাটার্ন খুঁজে পাবে না। তখন তোমাকে এখানে যেটা বলবে অড টার্ম, কোনটা অড টার্ম মানে অমিল রয়েছে, তখন কি প্রথম 4টা দেখো ভাওয়েল আছে, এক্স এখানে কনসোনেন্ট আছে, তখন এই এক্স কে টিক করতে হবে। ভাওয়েল কনসোনেন্টের ওপরে এর একটা প্রবলেম করে। আবার কি করে, এদের যে পজিশন, সেই পজিশনের উপরে এরা দেয়, মানে এর পজিশনকে নিয়ে দেয়। ধরো এ দিল, তারপরে দিল ই, তারপরে দিল কটা করে বাদ যাচ্ছে দেখো, 4টা করে বাদ দিয়ে, 3টে করে গ্যাপ দিয়ে লিখছে, আবার 3টে গ্যাপ দিয়ে দিল আই কে। তো এরকম করে বলে দেয় যে এই টার্মটা কত হবে, এরকম একটা থাকে। আর একটা থাকে অপোজিট। অপোজিট জিনিসগুলো মনে রাখতে হবে, মানে এ প্রথম দিক থেকে 1 নাম্বার আর শেষ দিক থেকে 1 নাম্বার কি, জেড। প্রথম দিক থেকে 1 নাম্বার আছে এ, শেষ দিক থেকে 1 নাম্বার আছে জেড, তাহলে এ এর অপোজিট হচ্ছে জেড। এর অপোজিট জেড। বি প্রথম দিক থেকে 2 নাম্বার, শেষ দিক থেকে বি আছে, শেষ দিক থেকে 2 নাম্বার আছে ওয়াই। সি তারপরে এক্স, তারপর দেখো ডি, ডি এর অপোজিট হচ্ছে ওদিক থেকে ভি, সরি ডাব্লু, ই এর হচ্ছে ভি, তারপর এফ এর হচ্ছে ইউ, এফ হয়ে গেল এফ ইউ, আচ্ছা এফ এর পরে হচ্ছে জি, জি এর পরে টি, জিটি রোড। এভাবে দেখো ট্রিজগুলো তুমি বলে দিচ্ছি আমি কিভাবে মনে রাখতে পারো, বা ডাইরেক্ট লিখে নেবে এবিসিডি পরপর 26টা, এদিক থেকে পরপর 13টা লিখবে, ওদিক থেকে 14 থেকে শুরু করবে। দাঁড়াও এইভাবে দাঁড়াও দেখাই তোমাদের, তাই তো এখানে লেখা রয়েছে, এই যেটা রয়েছে না এখানে লেখা আছে, আর যাচ্ছি না, দেখো এটা উল্টো দিক থেকে হলে ভালো হতো। এ জেড, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লু। ওকে, বা যেটা তুমি বের করতে পারবে সেটা হচ্ছে কি 27 থেকে বাদ দিয়ে দেবে। ধরো যদি বললে যে তোমাকে এইচ, এইচ এর উল্টো দিক থেকে কে থাকবে, মানে উল্টো দিক থেকে 8 নাম্বার পজিশনে কে থাকবে, তখন কি করবে, এইচ এর পজিশন হচ্ছে 8, 27 - 8 করে দেবে, হচ্ছে কত, 8 কয়েক 9 19,
19 নাম্বারে যে থাকবে, প্রথম দিক থেকে 19 নাম্বারে যে থাকবে সেটা হচ্ছে এইচ এর উল্টো দিক, মানে এস, এইচএস। ঠিক আছে, তো এগুলো আমরা যখন প্রবলেম করবো তখন তোমাদের বলে দেবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এগুলো তোমরা লিখে নেবে আলাদা করে, হ্যাঁ। এ জেড বি ওয়াই বাই সি এক্স 6 এভাবে মনে রাখতে পারো। ডি ডাব্লু, এটা একটা ট্রিক্স আছে, ইভি ইভিনিং হয়, এফ ইউ, তারপর হচ্ছে তোমার জি টি রোড, এইচ এর এইচএস, আয়ের পর হচ্ছে এটা, আইটা কত নাম্বার আছে, দিক থেকে 9 নম্বরে থাকবে, আর আইআর ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, আইআর, জে এর পরে হবে জে কিউ, এর পর হবে কেপি, কেপি, এল এর জন্য হবে এল ও, আর এম এর জন্য হবে এন। এগুলো দিয়ে অনেক সিরিজ থাকে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে সিরিজের এই লেটার দিয়ে এই ধরনের টাইপগুলো থাকে। ওই মেনলি যেটা থাকে সেটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল দিয়ে এই পার্ট এইভাবে দেওয়া থাকে, এটা অপোজিট দিয়ে, আর ওই পজিশন অনুযায়ী দেবে, ম্যাক্সিমাম পজিশন অনুযায়ী তোমরা দেখতে পাবে, বুঝলে, ম্যাক্সিমাম। চলো দেখো প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত অঙ্কগুলো এসেছে সেগুলোর আবার সমাধান দেখে নিচ্ছি। দেখো এটা তোমাকে দেখে প্রথম যে অঙ্কটা রয়েছে না, কোশ্চেন নাম্বার 3 থেকে কেন শুরু হয়েছে, ওই যেখান থেকে আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ার। এখানে দেখো সংখ্যাগুলো, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, ওএল, আর আই, সি এক্স, এফ ইউ, এগুলো কি আছে বলতো? দেখো পাশাপাশি না, মানে অপোজিট যে সংখ্যাগুলো থাকে, এই চিহ্ন স্থানে কি বসবে বলো। আচ্ছা এই ছকটাকে কপি করি, দাঁড়াও, আমি সবসময় এই ছকটা লিখে নেবো, কোনো ভুলই হবে না। 1 মিনিট। দেখো এই ছকটা আমার লেখা থাকবে পরীক্ষার সময়, ঠিক আছে, এই ছকটা থেকে আমি করব। বলো তো এটার অ্যান্সার কি হবে? এম এন, দীপঙ্কর, এম এন। দেখো সি এর পরে হয়েছে এক্স, এফ ইউ, আই আর, তারপরটা কত, ওয়েল। এখানে দেখো কিভাবে প্যাটার্নটা লক্ষ্য করবে, দুটো দুটো করে দিয়েছে। সি এর পরে এফ আছে, এফ এর পরে আই শুরু হচ্ছে, সি এর পর এফ মানে দুটো ঘর বাদ দিয়েছে, এফ এর পরে আই মানে দুটো ঘর বাদ দিয়েছে। তাহলে এখানে তুমি দুটো ঘর বাদ দিবে, জে আর কে কে বাদ দিবে, এল দিয়ে শুরু হবে। এম এন হবে না, ভালো করে দেখো এটা সিরিজটা, ভালো করে লক্ষ্য করো কি আছে, দেখো ভালো করে, সি এক্স, এফ ইউ, আই আর, আছে পাশাপাশি সংখ্যা মানছি আমি, কিন্তু প্যাটার্নটাকে লক্ষ্য করতে হবে আমাদের, প্যাটার্ন ছাড়া হবে না। ওয়েল, তারপর আছে আর আই, সি এর পরে এফ কে নিচ্ছে, এফ এর পরে আই, আই এর পরে কি বসবে, মানে অ্যাকচুয়ালি দেখো তুমি যদি লেখা থাকে তাহলে বুঝতে পারবে, সি এর পরে এফ কে নিচ্ছে মানে ডি আর ই কে বাদ দিয়ে দিচ্ছে, জি আর এইচ কে বাদ দিয়ে আই লিখছে, তাহলে জে আর কে কে বাদ দিয়ে এল লিখবো, মানে এল দিয়ে শুরু হবে। তারপরে তুমি লক্ষ্য করো এল এর পরে শুরু হচ্ছে ও, মানে আবার দুটোকে বাদ দিয়েছে, ও শুরু হচ্ছে। তো এইভাবে প্যাটার্নটা যাচ্ছে, দুটো করে বাদ দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এরপর পরেরটাকে যদি আমি ধরি, তার মানে এল দিয়ে শুরু হবে, ঠিক আছে, মোদ্দা কথা এল দিয়ে শুরু হবে আমরা বের করে দিয়েছি, তার মানে ডি উত্তর হবে কনফার্ম। এরপরেও তুমি যদি পরেরটাকে চেক করো, মানে এক্স, এক্স এর পরে আছে দেখো ইউ, তারপরে আছে আর, এক্স এর পরে ইউ মানে পেছন দিক থেকে দুটো করে বাদ দিচ্ছে, তারপরে আছে আর, দুটো করে বাদ দিচ্ছে, তারপরে দুটো করে বাদ মানে ও। তাহলে বুঝতে পারলে এটা লিখে রাখলে কতটা সুবিধা হবে তোমার, তোমাকে ভাবতে হবে না যে কত নাম্বার পজিশন, বের করার প্রয়োজনই নেই। হ্যাঁ, আর একটা টাইপ হয় তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই পজিশনগুলোকে যোগ করে একটা টাইপ বানায়। যোগ করে টাইপ বলতে ধরো এরকম দিয়ে দিল যে সিএটি ক্যাট,
ক্যাট সমান একটা সংখ্যা দিল, সি এর মান হচ্ছে 3, এ হচ্ছে 1 4, টি হচ্ছে 24, মানে 24 দিল। ক্যাট সমান 24, তাহলে বলে দিল যে ফক সমান কত হবে। ক্যাট সমান 24 দিয়ে দিল, ফক সমান কত হবে। যখনই এরকম থাকবে 99% কেস কি থাকে, যোগ করা হয়, যোগ পজিশনগুলোকে যোগ করা হয়, সি এর পজিশন, এ এর পজিশন, টি এর পজিশন যোগ করা থাকে। কখনো কখনো গুণও থাকে, গুণ করে এখানে লেখা থাকে, গুণ করে, ঠিক আছে। সিএটি মানে এখানে ধরো 24-এর পরিবর্তে যদি দিত যে 3 × 1 × 20 মানে 60 দিত, মানে গুণ করে দিয়েছে। প্রথমেই যোগ করে চেক করবে, যদি না হয় গুণ করে চেক করবে, দেখবে চলে আসবে। ওকে, আবার উল্টো দিক থেকে পজিশন গুলো নেয়, ক্যাটের উল্টো দিক থেকে পজিশন, সি এর যদি আমি উল্টো দিক থেকে ধরি তাহলে কত হচ্ছে, এর উল্টো দিক থেকে কত হচ্ছে, এই পজিশন গুলো নেয়। উল্টো দিকে বের করার নিয়ম হচ্ছে কি 27 থেকে বাদ দিয়ে দিবে, মানে সি এর সামনের দিক থেকে 3, উল্টো দিক থেকে কত হবে বলো, 27 বাদ দিলে মানে 24, প্লাস এ হবে 26, প্লাস টি 20 হবে 7, নিয়ে এই যোগফলটা আবার এরা দিয়ে রাখে। পরের প্রশ্নটা দেখো, এ আই পি ভি এ ই, পরেরটাতে কি হবে, এর পরে হচ্ছে আই, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে ভি, কটা করে সংখ্যা বাদ যাচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7টা করে সংখ্যা বাদ দিচ্ছে নাকি, 1 2 3 4 5 6, তারপর এটা 5টা, তারপরে 1 2 3 4 5, আচ্ছা প্রথমে 7টা বাদ, তারপরে 6টা, তারপরে 5টা, তারপরে 4টা, এইভাবে গ্যাপগুলো কিন্তু হচ্ছে। তুমি এটা দেখেই বুঝতে পারছো যখন এখানে লিখে রাখবে। তাহলে ভি এর পরে এরা করেছে এ কে, মানে 1 2 3 4টা বাদ এ কে, এরপরে করছে ই কে 3টে বাদ, তার মানে এরপর করবে 2টো বাদ, অর্থাৎ এইচ হবে, এ উত্তর হবে। বোঝা গেল প্যাটার্নটা? কে বুঝতে পারোনি বলো। দীপঙ্কর সঠিক উত্তর দিয়েছো, এইচ একদম শুভজিৎ দিয়েছো ঠিক উত্তর, ঠিক আছে, মেনলি লিখে রাখবে। আচ্ছা বলো, তোমরা এর আগে কি এভাবে লিখে লিখে করতে, মানে এইভাবে লিখে রাখতে ছকটা, না এমনি নাম্বারগুলো মুখস্থ রেখে করতে, কিভাবে করতে একটু জানতে চাইছি আমি। ওই কিছুটা মুখস্থ আর কিছুটা ওই এবিসিডির মানগুলো লিখে রেখে দেবো। আচ্ছা, এরপর থেকে মুখস্থ করার দরকারই নেই, পুরো লিখে রাখবে, এবং এইভাবে লিখে রাখতে পারো, দেখেই হয়ে যেত। হ্যাঁ এইভাবে রাখলে দেখেই হয়ে যাবে, তোমাকে আলাদা করে কিছু ভাবতে হবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো নাম্বারগুলো প্রয়োজন হয়, যেমন যোগ, যদি বলে যে যোগ করে যে সিরিজগুলো থাকে, দেখি হয়ে যাবে, এটা বললে সহজ সহজ রিল্যাক্সে হয়ে যাবে, ঠিক আছে, চাপ নেই। 7 নাম্বারটা দেখো, বিএমএক্স, দেখো তিনটে তিনটে করে যখনই থাকবে না, আমি বলে দিই, তিনটে তিনটে করে যখনই থাকবে, প্রথম প্রথম লেটারগুলোকে নিয়ে তুমি সিরিজটা খুঁজবে। যেমন এখানে আছে বিএমএক্স, আমি বি এর সঙ্গে ডি এর যে রিলেশন, তারপরে এফ এর যে রিলেশন, এটা আমরা দেখব। বি এর পরে ডি, তারপর হচ্ছে এফ, বি এর পরে ডি, তারপর হচ্ছে এফ, দেখো একটা করে বাদ দিয়ে যাচ্ছে, তাহলে এর পরেরটা হবে এইচ, মানে এইচ দিয়ে শুরু হবে। এরপর দেখো সবগুলো করার দরকার পড়বে না, একটু ভালো করে শুনবে, হ্যাঁ আমি কি বলতে চাইছি, কারণ আমাদের এক্সাম ওরিয়েন্টেড করতে হবে এবং সময়টাকে বাঁচাতে হবে, ঠিক আছে, সময়টাকে বাঁচাতে হবে, সবগুলো আমি করব না। এইচ দিয়ে শুরু হবে, তার মানে বি আর ডি এখানে ক্যান্সেল। এরপরে দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, এ আর সি নাম্বার অপশনে দুটোতেই পি আছে। এখন আমি যদি বোকার মতো এম এর সিরিজটাকে লক্ষ্য করি, মানে মাঝের সিরিজটাকে লক্ষ্য করি, তাহলে তো পি আসবে, পি ছাড়া তো অন্য কিছু আসবেই না, প্যাটার্ন তো আমার পিএই দিবে, তাহলে মাঝেরটাকে নিয়ে ক্যালকুলেশন করা কোনো দরকারই নয়, টাইম ওয়েস্ট ছাড়া। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? যখন আমি দেখছি যে এইচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে প্যাটার্নটা, তাহলে প্রথম আমি অপশনগুলোকে কেটে দিলাম, মানে একটা চেক করে দেখবে যে কোথায় এইচ রয়েছে, এরকম যদি একটাই অপশন পেতে যেটা কিনা এইচ দিয়ে শুরু হচ্ছে, তাহলে ওটাই ঠিক করে দিই। যেহেতু দুটো অপশন রয়েছে, এরপরে দেখবো নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে পি পি, দুটোতেই পি রয়েছে, তার মানে মাঝেরটাকে নিয়ে আমি চিন্তা করবোই না। এরপরে যাব আমি পরেরটাকে, মানে 3 নাম্বার যেটা রয়েছে এক্স ডাব্লিউ ভি, এরপরে দেখো এক্স ডাব্লিউ ভি, একদম ইউ, একদম পেছন থেকে একটা একটা করে পরপর হয়ে আসছে, ব্যাস হয়ে গেল। ইউ, তার মানে শেষ হবে ইউ দিয়ে, এইচ দিয়ে শুরু ইউ দিয়ে শেষ, অর্থাৎ অপশন সি। বিষয়টা বোঝা গেল?
আমি কি বোঝাতে চাইলাম তোমাদের? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই অ্যাপ্রোচগুলো হচ্ছে পরীক্ষার অ্যাপ্রোচ, ঠিক আছে? কারণ বোকার মতো খেটে লাভ নেই। তার পরেরটা দেখো, ই এর পরে আই, আই এর পরে ও, ই এর পরে আই, ই কোথায় আছে? ই এর পরে আই, তারপর ও, তারপরে কি হবে? ই এর পরে আই মানে 3টে হচ্ছে, তারপরে হচ্ছে 4টা বাদ দিয়েছে, এরপরে আমি যদি 5টা বাদ দিই তাহলে ইউ দিয়ে শুরু হতে পারে। ইউ দিয়ে শুরু একটাই আছে, বি। তারপরেও আরেকবার চেক করবো আমি। দেখো প্রথমে এটা সিরিজটা হচ্ছে প্রথমে 3টে বাদ, তারপরে 4টা বাদ, তারপরে 5টা বাদ, তার মানে ইউ হলো, ইউ দিয়ে শুরু হলো। এরপর আরেকটা জাস্ট চেক করে নিই, ধরো এভাবে প্যাটার্নটা নাও ফলো করতে পারে, আশা করি এভাবেই করবে। তাছাড়া এম যদি হয় এটাই হবে, সেটা আর কোনো লক্ষ্য করার দরকারই নেই, মানে শুধুমাত্র একটা চেক করলেই হয়ে যাবে এটা, ঠিক আছে? 11 নাম্বারটা হবে বি এরটা। চলো নেক্সট দাও, ওই ছকটাকে আগে নিয়ে আসি। ছকটা আমি এত কষ্ট করে টুকলি করলাম, ওটাকে ছেড়ে দেবো? টুকলি তো হলো নাকি এটা? পরীক্ষার আগে যদি আমি করে নিই। হ্যাঁ স্যার। দাদা এটা হচ্ছে তোমার, এই টুকলিটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ফেয়ার ইউজের জন্য টুকলি, ফেয়ার ইউজ। ওটা ডকুমেন্টে ওখানে করে দিতে। হ্যাঁ, ওই তুমি অ্যাডমিট কার্ড লিখে নেবে, না যেখানেও লিখে নেবে, ও কিছু বলবে না। স্যাররা স্যাররা অনেক কিছু ভয় দেখাবে, খাতা কেড়ে নেবো, এই করে নেবো, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আজও পর্যন্ত কারোর খাতা কারণে অনেক কোশ্চেন খুলেও দেয় পরীক্ষায়, কিচ্ছু হবে না। ওই স্যারগুলো এমনি জানে, ওটা কোনো চাপ নেই, সব খুলে খুলে দেখে নেবে পরীক্ষার আগে। যদিও এগুলো বলা উচিত নয়, তারপরেও বলছি, আমরা কি করব, আমাদের নিজেদের দিকটা দেখবো, সোজা কথা। 2 মিনিট যদি তুমি এক্সট্রা টাইম পাও, ওটাই অনেক, একটা কোশ্চেন পারবে, তাই না? তো চলো 14 অঙ্কটা দেখো, BGAHDE। হ্যাঁ, এরপর একটা কথা বলে রাখি, ধরো এইভাবে তুমি প্যাটার্নে ফেলতে পারছো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা প্রথম লেটারটাকে চেক করছি। আমি যে কথাগুলো বলছি শুনবে, প্রথম লেটারগুলোকে আমি চেক করছি, ধরো কোনো কিছুই মিল আমি খুঁজে পাচ্ছি না, তখন তুমি কি করবে, এদের যে যোগফল সেটাকে ট্রাই করবে। যোগফলটা দেখবে, যোগফলটা আবার সেম সেম দিয়েছে কিনা। সেম মানে তো প্রত্যেককেই যোগ করলে যেন 12 আসছে, এরকম হতে পারে সিরিজ, তখন আমাদের এই যোগফলটাকে চেক করে 12 মেলাতে হবে। এটা কিন্তু পরের স্টেপ, প্রথমেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। বি এর পরে এ, তারপরে ডি, বি এর পর এ, তারপর ডি, এটা কি করে হবে? বিজি এ এইচ। এটার কি প্যাটার্নে আছে? বি এর পর এ, তারপর ডি, বি এর পর এ, তারপর আবার ডি। দুটো করে যোগ করলে প্রত্যেকটাই 9 হচ্ছে তো। আচ্ছা, তার মানে তো দেখো প্যাটার্ন আমি বুঝতেই পারছি না। বি এর পরে ডি হচ্ছে, বি এর পরে এ যাচ্ছে, তারপর আবার ব্যাকে আসছে। আবার যদি আমি এদের মধ্যে গ্যাপটাও লক্ষ্য করি, সেই গ্যাপটাও একটু দেখে নাও। বিজি, বি আর জি এর মধ্যে গ্যাপ 4টা সংখ্যার, 4টা লেটারের। এ আর এইচ এর মধ্যে আবার 6টা লেটারের হচ্ছে গ্যাপ। ডি আর ই এর মধ্যে হচ্ছে কোনো গ্যাপই নেই। তো এরপরে আসছে যোগ করে, যেটা আমি একটু আগে বললাম তোমাদের। বি আর জি, বি এর পজিশন 2, জি এর 7 মানে 9। এ আর এইচ এটাও 9। ডি আর ই, ডি 4 ই 5, 9। তাহলে এখানে অপশনের মধ্যে যেটা 9 হবে যোগ করে সেটা হবে উত্তর। এ, এটা তো হবে না, এ আই তো হবে না, সি এফ হবে। সি হচ্ছে 3 নম্বরে, এফ হচ্ছে 6 নম্বরে, 6 3। তাহলে দেখো হয়ে গেল, ঠিক আছে? প্যাটার্ন গুলো লক্ষ্য রাখবে, আর কিচ্ছু না, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তোমার মাথাতেই গেঁথে যাবে, ঠিক আছে? আমি রিজনিং সে কবে করেছি, এটা জাস্ট ওই আমার ওই অঙ্ক বইটা থেকে আমি নিলাম, রিজনিং যে আমাদের ডাব্লিউএফ এর বইটা থেকে নিয়েছি। হঠাৎ মনে গেল যে এরকম একটা প্যাটার্ন হয়, তো তোমাদের আমি বললাম। সো দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে, ডি এর পরে এইচ, এইচ এর পরে এম, ডি এর পর এইচ, এইচ এর পর এম, মানে প্রথমে 3টে সংখ্যা, তারপরে 4টা সংখ্যা, তারপরে যদি 5টা যদি আমি বাদ দিই তাহলে এস হয়, এস দিয়ে শুরু হবে। এস দিয়ে দেখো এ আর বি রয়েছে, এটা নেই, তাহলে যেটাকে বাদ।
ই এর পরে আই, আই এর পরে এন, ই এর পর আই, আই এর পরে এন, ই এর পর আই মানে 3টে, আই এর পরে এন মানে আবার 4টা, তাহলে এটা 4টার পর হবে, তাহলে আবার এস দিয়ে শুরু হবে নাকি, সরি 4টা, 1 2 3 4, কি হবে বলো তো, টি হবে, টি 5টা হবে, 5টা বাদ যাবে, সরি প্রথমে 3টে, তারপর 4টা, তারপর 5টা বাদ, মানে টি হবে, তোমার টি হবে মানে এস এর পর টি, বি আছে, হয়ে গেল। কিছু মুখস্থ করার প্রয়োজন আছে? তাহলে এটা কি সহজ মনে হচ্ছে না? তোমরাই বলো। চলো 22-এর অঙ্কটা করো দেখি, 22-এর অঙ্কটা করো। এ হচ্ছে বি এর পর ডি, তারপর এফ, বি এর পরে ডি, তারপর এফ, একটা করে বাদ যাচ্ছে নাকি, সরি দুটো করে বাদ যাচ্ছে নাকি, প্যাটার্নটা বলো কি হচ্ছে। 2 করে ইনক্রিজ করছে, বি এর পরে ডি, তারপরে হচ্ছে এফ, মাঝখানেটা 1 করে ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে, দেখি না প্রথম ফার্স্ট একটা ইনক্রিজ করছে 2 করে, আর মাঝখানে 1 করে ডিক্রিজ করছে। y আসছে, y থেকে x আসছে, দেখো z আচ্ছা থেকে বি y এর আসছে, পরে মানে ডি, 1 বি এর মাইনাস পরে এফ দাও দেখিনি, বি এর পরে ডি, ডি এর পরে এফ, এফ এর পরে যদি আমি একটা করে বাদ দিই এইচ দিয়ে শুরু হবে, তার মানে বি আর ডি হবে না, তারপর জেড, তারপর ওয়াই, ব্যাকে আসছে রিভার্স, জেড এর পরে ওয়াই, ওয়াই এর পরে এক্স, মানে একদম পেছিয়ে আসছে জাস্ট, তাহলে ডাব্লু হবে এরপর, এইচ এর পর ডাব্লু থাকবে, অর্থাৎ এ হয়ে যাবে, বাকি করার দরকারই নেই, পরেরটাতে করার দরকারই নেই। 29-এরটা দেখো, এম এন ও, এম এন ও পরপর তো, এম এন ও, তারপর এল ভি আই ভি, এল এর পরে আর, এটা কি করে হচ্ছে, একটা করে বাদ দিয়ে হচ্ছে নাকি আবার, ও আর আই ভি, এম এন ও 3টে, আই ভি। 29-এরটা কি প্যাটার্ন আছে বলো তো, সি একটা এম এর একটা করে গ্যাপ দিয়ে হচ্ছে কি, হ্যাঁ ওই 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 লজিকে হচ্ছে। কি হবে এটা বলছো একটা করে গ্যাপ, এম এর পরে না না অপোজিট হ্যাঁ, আসতে পারে, এম এন ও এল আর আই হ্যাঁ হ্যাঁ ভি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওটাও হয়ে যাবে, ওটাই ঠিকই বলেছো। এম এর পরে এন অপোজিটটা রয়েছে, ও এর পর এল, আর আই ইন্ডিয়ান রেলওয়ে, এটা হচ্ছে তোমার কি ভি, ভি এর জন্য উল্টো দিক থেকে সামনের দিক থেকে কি হয়, ই, ই হয়, ইভিনিং, ই, ই ইভিনিং, ই হয়ে যাবে, অর্থাৎ সি। আচ্ছা আর কোনো প্যাটার্ন যদি আমি বের করি হবে কি, আর কোনো প্যাটার্ন কি খুঁজে পেতে পারো? না আর কোনো প্যাটার্ন নেই, এটাই হবে, এটাই হবে, এম এন ও আর আর আই ভি, পরপর দিচ্ছে। চলো নেক্সট, সি এম এম, ওটাকে আবার নিয়ে আসি, চুয়াল্লিশেরটা, সি এম এম ই ও ও জি কিউ কিউ, বা দুটো দুটো করে দিচ্ছে, ঠিক আছে, সি এর পর ই, তারপর জি, সি এর পর ই, তারপর জি, একটা করে বাদ যাচ্ছে নাকি, হ্যাঁ, তারপর আই দিয়ে শুরু হবে, আই দিয়ে শুরু হবে, মানে বিও গেল ডিও গেল, তারপর আছে এম ও কিউ, এম ও কিউ, একটা করে বাদ যাচ্ছে, তার মানে এস হবে, আই এস এস, সি হয়ে যাবে, ঠিক আছে। আর করতে হবে এগুলো, বলো টেপে করে লাভ আছে আর, না হ্যাঁ স্যার এগুলো এগুলো- সোজাই আছে। হ্যাঁ এগুলো সহজই আছে, সহজ বলতে কি এগুলো পরীক্ষা এসেছে এরকমই আসবে তোমাদের, সহজ কঠিন কিছু নাই, কঠিন তোমাদেরকে দেবে না, বুঝতে পেরেছো, এই রকমই থাকবে, মেন কথা হচ্ছে টাইমের ব্যাপার, এখানে যেগুলো দেখলে এগুলো কিন্তু সব পরীক্ষাতেই এসেছে এবং মনে হচ্ছে যে সহজই, বাট এগুলো কিন্তু টাইম তোমার খাবে,
তুমি যদি ওই মনে রেখে করতে যাও, বেশি লিখে করে লিখে করতে প্র্যাকটিস যাও, করলেই হবে। হ্যাঁ, এগুলো টাইপগুলো দেখে রাখো। মোদ্দা কথা হচ্ছে প্র্যাকটিস, মানে আমি কিভাবে সলভ করব সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। পদ্ধতি অনেক রয়েছে, যে পদ্ধতিটা আমার টাইম সেভ করবে সেটাই আমাদেরকে শিখতে হবে, আর কিছু না। অঙ্ক বা রিজনিং বলো সহজই থাকে, মেন কথা ওরা টাইমটাকে খায়, ঠিক আছে? তো আমাদের মেনলি সেই টাইমটাকে সেভ করতে হবে। এর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, মাইন্ড সেটটাকে সেভাবে তৈরি করতে হবে যাতে করে দেখি তুমি আন্দাজ করে নিতে পারো যে এটা এই সেটে হতে পারে। যেমন এই আগের অঙ্কটার কথাই আমি যদি বলি, এই যে অঙ্কটা ছিল, আচ্ছা এটা বাদ গেছে, এই অঙ্কটা ছিল MNOR। প্রথমে দেখো আমি কিন্তু বুঝতে পারিনি, যে আমি ভাবছিলাম হয়তো গ্যাপ দিয়ে থাকবে। কেন ভাই, সত্যি কথা বলছি, আমার রিজনিং অনেকদিন প্র্যাকটিস করা নেই, ঠিক আছে? তো তোমাদেরকে করার মানে পড়ানোর খাতিরে আমাকে পড়তে হচ্ছে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমার প্র্যাকটিস করে না, আমি কিন্তু দেখে এটা ধরতে পারলাম না। তোমাদের মধ্যে থেকে একজন বলে দিল যে MNOL, কিন্তু দেখে কি দেখা উচিত ছিল, প্রথমে বোঝা উচিত ছিল যে MN পাশাপাশি আছে, OL এগুলো তো এই রিজনিংটার আরেকটা প্যাটার্ন হয়, এখানে MNOLR। ও ঠিক আছে, হবে না, তো দেখতে পারো, না হওয়ার কিছু নেই। দেখো রিজনিং এর আবার এরকম অনেক প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে, এটাও আমি তোমাদের বলে রাখি, অনেক প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে, অন্যভাবেও করা যাবে, না হওয়ার কিছু নেই। এখানে ম্যাক্সিমাম কনসোনেন্ট তারপরে ভাওয়েল দিয়েও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসোনেন্ট ভাওয়েল দিয়েও হয়। এটা 3টে ও, না এটা ওই ভাওয়েলে যাবে না, যাই হোক এটা হচ্ছে ওই প্যাটার্নে আছে, মানে অপোজিট গুলো রয়েছে, ঠিক আছে? তো এইগুলোই মেইনলি তোমাদেরকে দেখে চিনতে হবে জিনিসটা, যে কোন পথটা তুমি চুজ করবে, ঠিক আছে? তো আমি তোমাদের এরকম একটা সিট দিয়ে দেবো, সেখানে একটু লেভেলটা হার্ড থাকবে, সেটা থাকবে তোমার ওই SSC লেভেলের, মানে এগুলো তো WP লেভেলের, এগুলো তোমরা ইজিলি পারবে সবাই। এসএসসি লেভেলের প্র্যাকটিস সেট গুলো দেবেন, ওটাই ভালো হবে। ওই SSC লেভেলের প্র্যাকটিস সেট আমি তোমাদের দেবো। আশা করছি রিজনিং নিয়ে তোমাদের কোনো চাপ থাকবে না, ঠিক আছে? আর যেগুলো করাচ্ছি জাস্ট এগুলোই করে যাও, দেখবে এই প্যাটার্ন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে এটা শেষ করছি ক্লাসটা। রিজনিং এর ক্লাস খুব বেশি লম্বা হবে না, মেনলি আমি তোমাদের বেসিকটা বোঝাবো, কিছু ট্রিক্স বলবো যেগুলো কাজে লাগবে পরীক্ষাতে, আর তারপর আমি তোমাদের হোম টাস্ক দেবো। ওকে, আশা করছি। হ্যাঁ, Okay, আরেকটা প্যাটার্ন হয় তোমাদের, এটা বলে দিচ্ছি আমি ছোট করে, এটার সঙ্গেই। দাদা বলো। এই যেটা 29 নম্বর, এটা আরেকটা প্যাটার্ন হবে দাদা, আরেকটা ভাবে সম্ভব হবে? বলো প্যাটার্নটা দেখি। প্যাটার্নটা একটা বাদ দিয়ে যাও, এম থেকে ও ওইভাবে গেছে, ও থেকে আর সেরকম ভাবে, মানে এন থেকে এল এ যাও, এল থেকে আই থেকে তোমার 3 মাইনাস করলে আসছে। আচ্ছা দেখছি, এম এর পরে ও এন, এন এর পরে ও, এম থেকে ও গেছে, ও আচ্ছা, একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে, এম এর পরে ও, ও এর পরে আর, তাই তো? আর এর পরে ভি প্লাস না, ওটাতে অ্যান্সারটা পরে ওটাতে, আসবে হ্যাঁ কিন্তু এটাতে এন আসবে না, থেকে তাহলে এনটাকে চুজ করতে হবে, এনটাকে চুজ করতে হবে অ্যান্সারটা পাওয়ার জন্য। এন এর পরে এল কে দেখবো ব্যাকে, হ্যাঁ হুম ব্যাকে এল এর পরে আই কে দেখবো, আই এর পরে অ্যান্সারটা আসবে। তাহলে এন এর পরে আছে। এল যখন আসছি একটা বাদ, তারপরে দুটো গ্যাপ, তারপর 3টে গ্যাপ, হ্যাঁ এটাও হয়ে যাচ্ছে অবশ্য, ঠিক একদম ইয়েতে গিয়ে অ্যান্সার চলে আসছে, দুদিক থেকে কিন্তু অ্যান্সার সেমই আসছে। ঠিক আছে, ভেরি গুড। এইভাবে প্যাটার্নগুলো একটু নিজের মতো করে বের করে নেবে, যেটা ক্লিক করবে মাথায় ভাই, যেটা ক্লিক করবে সেটাতেই এগিয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাটার্ন দুটো তিনটে হলেও অ্যান্সার কিন্তু সেমই আসে, প্যাটার্ন দুটো তিনটে হলে, এটা কিন্তু লজিক্যাল প্যাটার্ন, এটা লজিক্যাল প্যাটার্ন, এখানে দেখো অ্যান্সার কিন্তু সেমই দিল, আগের যে প্যাটার্নটা ছিল ওটাও লজিক। ওকে, তো তোমাদের হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম এটার আপনি সঙ্গে, বলুন না এসএসসির হোম টাস্ক গুলো দেবেন, হ্যাঁ ওগুলো দেন তাহলে একবারে ডাব্লিউপি কনস্টেবল এসআই দুটোরই কভার হয়ে সব যাবে। করা যাবে, হ্যাঁ। আর একটা প্যাটার্ন থাকে, এই লেটারের সঙ্গে নাম্বার অ্যাড করে দেয়, লেটারের সঙ্গে নাম্বার অ্যাড করে দেয়। তার একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, জাস্ট এ মিনিট।
দেখো এই প্যাটার্নটা, এখানে কি বলতো লেটারও আছে প্লাস নাম্বারও আছে। 3 এর সঙ্গে এফ, জি এর সঙ্গে 6 লাগানো আছে, তাই না? তো এটা কি করে করবে বলো? আই এর প্রথমে সঙ্গে 3 যোগ হয়েছে, তারপরে হ্যাঁ 7। দেখো এটা কি বলতো, এইখানে তুমি 3 এর পরে 6, 6 এর পরে 11, 11 এর পরে 18, এইভাবে চেক করো। 3 এর পরে 6, 6 এর পর 11, 11 এর পর 18, কত করে বাড়ছে দেখো, +3, তারপরটা +5, তারপরটা +7, তারপরটা হবে +8, 18 + 8 মানে 26 দিয়ে, সরি ঠিক হলো, সরি 9 হবে, 18 + 9 মানে হবে 27, 27 দিয়ে শুরু হবে, তার মানে এই দুটো গেল। এরপরে দেখো এফ এর পরে জি, জি এর পরে আই, আই এর পরে এল, এফ জি এইচ আই জে কে দুটো, তারপরে 3টে বাদ হবে, এল এর পর এম এন ও 3টে বাদ হবে, তার মানে পি হবে, 27 পরে পি হবে। এটা ছকটা করা তাহলে তুমি দেখেই বুঝতে পারতে এখানে কি হচ্ছে, প্রথমে কোনো গ্যাপ নেই, তারপরে একটা লেটার, তারপর 2টো লেটার, তারপর 3টে লেটার গ্যাপ হচ্ছে, মানে এল এর পর এম এন ও 3টে বাদ গিয়ে, স্যার দেখতে পাচ্ছ না কি ব্যাপার? শ্যামসুন্দর কেটে জয়েন দেখা যাচ্ছে। তাহলে এটা কি বলতো 27 পি। যদি এরকম থাকে দুটোকে একসঙ্গে মিক্স করে দেয়, অ্যালফাবেট আর নিউমেরিক নাম্বার দুটোকে অ্যাড করে দিচ্ছে, মিক্স করে দিচ্ছে, তাহলে কিছুই না, প্যাটার্ন একই থাকবে। তুমি নাম্বারগুলোকে নিয়ে একবার চিন্তা করবে আর লেটারগুলোকে নিয়ে একবার চিন্তা করবে, তাহলেই চলে আসবে। ঠিক আছে, এটা ফলো রাখবে। তো চলো এখানে ক্লাসটা আমি শেষ করছি। বলো। বলো। স্যার জিকে ম্যাটেরিয়ালস দিবেন না? ও জিকে, হ্যাঁ হ্যাঁ দাও, আমি তোমাকে বানাতে দিয়েছি, আমাদের একজন বানায় জিকে ম্যাটেরিয়ালস, টাইপ করতে দিয়েছি আমি আমার নোট থেকে। স্যার অল্প অল্প করে দিন স্যার। হ্যাঁ 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 দিতে হবে অবশ্যই দেবো। আমি যখন বলেছি জিকেও দেবো, ইংলিশেও দেবো। আর স্যার একবারে দিলে স্যার তখন আবার একবারে মানে পুরোটা হবে না স্যার, অল্প অল্প করে দিন, তাহলে পড়তে থাকবো। স্যার বলছি ওই আপনি একটু এসআই এর যে জিকে গুলো আসবে ওগুলো একটু দিয়েন। ঠিক আছে, এসআই এর জিকে বা ডাব্লিউইপি জিকে আলাদা করে করবেন, আমি বারবার বলছি আলাদা করার কোনো জায়গাই নেই, সিলেবাস সব একই থাকে। ঠিক আছে, এসআই এর জিকে বলো, ডাব্লিউইপি কেপি বলো জিকে, পিএসসি জিকে বলো, ক্লার্কশিপের জিকে বলো, সব সেম। ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান যা আছে, ভৌত বিজ্ঞান ঝেড়ে পড়ে যাবে। হ্যাঁ, এরপর নোটের ব্যাপারটা, আমি তোমাদের যে নোট দেবো সেটা হচ্ছে কি বলতো কম্প্যাক্ট, মানে ওই যেগুলো পরীক্ষায় আসার মতো নোট। আমি ওটাই বলতে চাইছি। হ্যাঁ, কিন্তু তারপরেও তোমাদের আমি বলে রাখি, তারপরেও তোমাদের বইয়ের উপর কিন্তু আর কোনো কথা হবে না। বই মানে তুমি যে কোনো একটা বই ফলো করবে, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বলো বা ক্র্যাক ম্যানুয়ালটা ভুল আছে অনেক, ক্র্যাক ডাব্লিউবিসিএস এটা ভালো, মোটামুটি ভালোই আছে, ডেটা দেখছিলাম। ম্যানুয়াল বইটা আমার আছে স্যার, অনেক ভুল আছে ওর মধ্যে। অনেকগুলো বইতে প্রচুর ভুল, ম্যানুয়াল বইটাতে প্রচুর ভুল আছে, আমি দেখেছি। তো ক্র্যাক আমি বলে দিই, আমি যখন প্রিপারেশন নিতাম আমার এই ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা ছিল, আর ছিল লুসেন্ট, এই বইটা ছিল লুসেন্ট। আর রেলের জন্য আমি করছিলাম ওয়াইসিটি পাবলিকেশনের বই, ইংলিশ ভার্সন, এগুলো কিন্তু ইংলিশ ভার্সন মেনলি। যদি তুমি ইংলিশ ভার্সন কমফোর্টেবল হও তাহলে আমি বলবো ইংলিশ ভার্সনে পড়তে, অনেক বেনিফিট পাবে, অনেক ভালো অ্যাকুরেট ডাটা পাবে। লুসেন্টের যে বেঙ্গলি ভার্সনের বই আছে জিকে? না না, লুসেন্টের বেঙ্গলি ভার্সন নেই। অনেকে দেখলাম করেছে, কিন্তু অতটা জানি না কতটা কিরকম কি ভালো কি না খারাপ। তুলসীর শুনছিলাম একটা বই, তপতির একটা বই আছে, কিন্তু বাংলাতে ভুল থাকে। কিন্তু আমি বলবো ক্র্যাক ডাব্লিউবিসিএস তুলনামূলকভাবে ভালো, ইনফরমেশন ঠিকঠাক থাকে। বাংলা আমি এই একটা বই ফলো করতাম, যদিও আমি জিকে ভালো পারতাম না, আমি বারবার বলছি জিকে আমি খুব কম স্কোর করতাম। আমি এসআই যখন পাস করেছিলাম তখন 50টার মধ্যে কটা 15টা মনে হয় জিকে করেছিলাম আমি, তখন আমাদের কাট অফ হয়েছিল 135 সম্ভবত, 15টা একটু বেশি করেছিলাম, তাহলে 20টার মতো করেছিলাম হয়তো, 135 একবারে মানে ওই জাস্ট প্রিলিমসে, এসআই প্রিলিমসে 2019-এর কথা বলছি, যেখানে আমার ওই স্কোর ছিল 137-38-এর মতো ছিল স্কোর, আর কাট অফ গিয়েছিল 35, মানে লাখের জোরে পাস করেছিলাম আর কি। তো তখন এই জিকে আমি খুব বেশি করতে পারিনি, বাট ম্যাথ রিজনিং মিলিয়ে আমি প্রায় 47টা ঠিক করে এসেছিলাম, 47টা ম্যাথ রিজনিং মিলিয়ে, বাকি থাকে 50টা জিকে, 50টার মধ্যে 20 থেকে আমি 22টা এরকমই করেছিলাম মোটামুটি। ওই 70 থেকে 73 এরকম অ্যাটেম্প্ট করেছিলাম, 2-3টের মতো ভুল গেছিলো, যা ভুল গেছিলো ওই
ম্যাথ মনে হয় কিছু পারিনি একটা তাড়াহুড়োতে, রিজনিংয়ে ভুল হয়েছিল আমার, রিজনিংয়ে একটা ভুল হয়েছিল, কাউন্টিং ফিগারে ভুল করেছিলাম তাড়াহুড়োতে, আর একটা দুটো পারিনি সম্ভবত। ম্যাথে কোনো ভুল হয়নি, রিজনিংয়ে ভুল হয়েছিল আমার, একটা পারিনি হয়তো বা একটা ভুল গেছে এরকম। আর যা ভুল হয়েছিল আমার এই জিকে থেকে, কারণ আমি জিকে আমি ভালো পারি না, ঠিক আছে, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, জিকে আমার পারি না। এভারেজ চেষ্টা করি রাখার, তোমরাও যাদের যেটা উইক পয়েন্ট সেটাকে এভারেজ রাখার চেষ্টা করবে। তবে ম্যাথ রিজনিং তোমার কিন্তু ভালো করতেই হবে, নাহলে ক্র্যাক করার সমস্যা রয়েছে। জিকে কঠিন দিতেই পারে, না দেওয়ার কিছু নাই, জিকে কঠিন দিতেই পারে, কোথা থেকে তুলে দিল কঠিন, একদম ইন ডেপথ কোশ্চেন করতেই পারে। বাট জিকে আর রিজনিং আমি যেভাবে করাচ্ছি তোমাদের, সে যত কঠিন কোশ্চেনই দেখ, তুমি 40টা প্লাস কোশ্চেন ইজিলি করতে পারবে 50-এর মধ্যে, এটা তো আমি গ্যারান্টি দিচ্ছি, মানে এটা আমি এসআইয়ের কথা বললাম, ঠিক আছে। বাট জিকের ব্যাপারটা আমি তোমাদের নোট দেওয়ার চেষ্টা করব, তারপরেও আমি তোমাদের বলবো সব থেকে বেস্ট হচ্ছে ভাই বই পড়া, কারণ তুমি সমস্ত জায়গাটা একসঙ্গে পেয়ে যাবে। আর আমি যে নোটটা দেবো সেটা হচ্ছে যেগুলো পরীক্ষায় এসেছে সেই রিলেটেড টপিক আমি তোমাদেরকে দেবো, ওকে? অবশ্যই করবে, সেটাও করবে, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে কোনগুলো আমাকে পড়তে হবে, কোন রিলেটেড পড়তে হবে, কোনগুলো ছাড়তে হবে। ক্লিয়ার বিষয়টা? রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়ি, ওটা হ্যাঁ, রেলওয়ে চ্যালেঞ্জার ভালো, রেলওয়ে চ্যালেঞ্জার ভালো, কারণ এই বইটা আমার একটা বন্ধুকে পড়তে দেখেছি, রেলওয়ে চ্যালেঞ্জার, সে এখন রেলওয়ে চ্যালেঞ্জার আমার আছে, কেপিতে পেয়েছে, কেপি কনস্টেবল। তার সে আমার ব্যাচমেট ছিল, মানে এইচএস পর্যন্ত একসঙ্গে পড়েছি, হ্যাঁ। তো সেই ব্যাপারটা একটু বলি তোমাদের, তোমরাও মোটিভেট হবে। ও আমাদের সঙ্গে 2012 পরে সায়েন্স নিয়ে ভর্তি হলো, টানতে পারলো না, ছেড়ে দিল, নিয়ে আর্টসে ভর্তি হলো। এইচএস করার পর, এইচএস ও 2015-তে কমপ্লিট করেছে, এইচএস করার পর ও পড়াই ছেড়ে দিল, ভালো করে বুঝবে, পড়াই ছেড়ে দিল, নিয়ে 2020-তে 5 বছর পর, 5 বছর ওর নিজের, ওর বাবার একটা ওই মোটরের গ্যারেজ ছিল, ওখানে ও কাজ করতো, ঠিক আছে। 5 বছর পর আমাকে ফোন করছে, মেসেজ করছে যে তোর অঙ্কগুলো দে, কিভাবে কি করব না করব। সেখান থেকে সে প্রিপারেশন নিল, মানে সেখান থেকে সে পড়তে শুরু করলো এই কাজ করার পাশাপাশি। 2022 করে পুরোপুরি তার কাজটাকে সে অফ করে দিল, নিয়ে একদম ফুল ফোকাস অন স্টাডি। তারপর সে এত সুন্দর রিকভার করলো বিষয়টা, রিকভার করার পরে এখন সে কেপি, এবারে জানো নিশ্চয়ই কেপিতে অনেক হিউজ কাট অফ গেছিল, লাস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছে সেই কাট অফটাকে সে, হ্যাঁ 67, সে জেনারেল, কিন্তু এমনটা নয় যে সে ওবিসি বা কিছু, জেনারেল, কিন্তু সে কাট অফ ক্লিয়ার করে দিল, মেন্সে কোয়ালিফাই করলো। তার আগে সে ডাব্লিউবিপি প্রিলিমসে ফেল করেছে, ভালো করে বুঝবে, ডাব্লিউবিপি প্রিলিমসে ফেল করেছে, তখন কাট অফ যেত 37 কি 38, 2019-এ মনে হয় সম্ভবত, যখন সে পরীক্ষা, বা 19-এ না সরি, পরের পরীক্ষাটাতে 45 না কত কাট অফ গেছিল। যাই হোক, সে কিন্তু সে আমাকে বলেছে যে আমি ফেল করেছি ডাব্লিউপি প্রিলিমসে, তারপরে ডাব্লিউপি মেন্সে একবার সে ফেল করেছে, কিন্তু তৃতীয়বারে সে কিন্তু কেপি পুরোটাই পাস করে বেরিয়ে গেল। মানে কি লেগেছিল বলে, 5 বছর গ্যাপ দিয়ে তারপরে আবার শুরু করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তার কাছে দেখেছিলাম, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে জিকের জন্য কি বই পড়িস, কারণ জিকে আমিও উইক ছিলাম জিকের জন্য। সে বলেছিল শুধুমাত্র রেলওয়ে চ্যালেঞ্জার্সটাই পড়ে, এবং তার বইটা আমি দেখেছিলাম, মানে সে এতবার রিভিশন দিয়েছে, কোনো অংশে দাগ দিতে বাদ দেয়নি, আর বইয়ের পাতাগুলো একদম প্রায় নেতিয়ে গেছে, এমন অবস্থা। ওই একটা বই সে ফলো করে দেয়, আর কারেন্ট অ্যাফেয়ার্স এদিক ওদিক থেকে, কিন্তু যেটা ফলো করবে ম্যাথ আপনার কাছ থেকে ম্যাথ, হ্যাঁ ও আমার কাছ থেকে কিছু নোটপত্র নিত, হ্যাঁ বর্ধমানে টিউশনও পড়তো, ইউটিউবও ফলো করতো, আর কিছু সহজ সহজ অঙ্ক আমাকেও পাঠাতো, যে প্রথমের দিকে এমন সহজ সহজ অঙ্ক পাঠাতো, আমি বললাম যে এ কি করে রিকভার করবে, এত সহজ অঙ্ক সে পাচ্ছে না। আমি টু বি অনেস্ট, এটা আমি মনে মনে ওকে আমি কোনোদিন বলিনি, ডিমোটিভেট করিনি, মাঝে মাঝে 2-1 বলেও দিতাম যে এই সহজ অঙ্কগুলো পারছিস না, বলছি ভাই অনেকদিন পরে করছি, ভুলে গেছি, তুই আমাকে বল কোর্সেস বল। সো আমার ওর ভিডিও কোর্স তখন আমি পড়াতাম, ওর কোর্স একটি ওর কাছে ওকে দিয়েছিলাম আমি, ছিল ডাব্লিউবিপির ওই, মানে যে আমার যে রেকর্ড কোর্সটা রয়েছে ওটা তখনকার সময় রেকর্ড করা 2020 সালের, সো সেটা তার কাছে ছিল। কিন্তু এই আমি যেটা বললাম রেলওয়ে চ্যালেঞ্জারের গল্প এলো বলে আমি বললাম, তার কাছে এই বইটা আমি দেখেছি এবং সেই বইটাকেই ফলো করতাম। বই রিজনিং জিকের ক্ষেত্রে বই
মেন ব্যাপার হচ্ছে জিকের ক্ষেত্রে প্রত্যেকটা বইয়ে 90 to 95% ডেটা সেম থাকে। বই কিন্তু বারবার কিন্তু তুমি বই চেঞ্জ করবে না, যেটা তোমার কাছে আছে, যেটা তুমি পড়ে এসেছো সেটাকে 5-6বার রিভিশন দাও, তারপর তুমি প্রিভিয়াস ইয়ার বা মক টেস্ট দাও। দেখো তোমার যদি সরাসরি কোশ্চেন নাও পাও, ভালো করে বুঝবে, সরাসরি কোশ্চেন নাও পাও, অপশনগুলোকে তুমি বাদ দিয়ে করতে পারবে। অপশনগুলো বাদ দিয়ে, ধরো 4টা অপশন দিয়েছে, তার মধ্যে 3টে অপশন কি তুমি জানো যে 3টে অপশনের জন্য অন্য কোশ্চেন আছে, 4 নাম্বারটা উত্তর। অপশন এলিমিনেট বলে এটাকে, জিকের ক্ষেত্রে এটা হয়। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তো ওই ফোকাস অন অনলি ওয়ান বুকস, যেটা তোমার কাছে আছে। তবে ম্যানুয়ালটাতে ভুল আছে, ওটা বাদ দিতে। ক্র্যাক WBCS বলো, রেলওয়ে চ্যালেঞ্জার বলো, লুসেন্টে যদি থাকে ভালো কথা, তপতি যদি থাকে ভালো কথা, তুমি ওইটাকেই চোখ বন্ধ করে পড়ে যাও না। 90 to 95% ডেটা সেম থাকে। জিকের বই চেঞ্জ করবে না, আমি বারবার বলছি, তোমাকে প্রবলেমে পড়ে যাবে। তুমি আমার কথা মতো চলো, আমি দেখেছি বলি তোমাদের বললাম, আর আশা করি এটাই সবাই বলেছে, আমিও শুনেছি। আমি যখন প্রিপারেশন নিতাম যে বারবার রিভিশন করার কথা বলছে বারবার, এটা কিন্তু তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে?